গণতন্ত্র বেঁচে থাকে মানুষের অংশগ্রহণের উপর নির্ভর করে। পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবঙ্গে যেভাবে হয়ে এসছে বহু বছর ধরে, সেটা অন্যান্য রাজ্যে কিন্তু নেই। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, ওদের যতই আঁখি রক্ত হবে ততই আঁখি খুঁড়বে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবং এই গোটা এসআইআর প্রক্রিয়া নিয়ে অনেক কথা বলা হয়েছে গত 1 মাস 2 মাস সময় ধরে। আজকে ভোট চলছে, এই এই মুহূর্তে আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলছি। এক, ট্রাইব্যুনালের ভূমিকাকে কিভাবে দেখছি সেটার উত্তর দিতে গেলে প্রয়োজন ট্রাইব্যুনাল কিভাবে কাজ করছে তার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা। পশ্চিমবঙ্গের মানুষের কাছে সেই ধারণাটা নেই। প্রায় 34 লক্ষ মানুষ, 34 লক্ষ আবেদন ট্রাইব্যুনালের কাছে আছে। অতএব একটা বিশাল সংখ্যক মানুষ ট্রাইব্যুনালের সিদ্ধান্তের দিকে তাকিয়েছিল এবং আছে, অথচ ট্রাইব্যুনাল কিভাবে কাজ করছে সেই ব্যাপারে দেয়ার ইজ নো ক্ল্যারিটি। সেই ব্যাপারে একেবারেই কোনো সম্যক স্পষ্ট ধারণা সাধারণ মানুষের কাছে কেন, রাজনৈতিক নেতাদের কাছেও নেই, যারা আইনজীবী এবং ভোট নিয়ে নির্বাচন নিয়ে যাদের কাজ তাদের মধ্যেও নেই, সাংবাদিকদের মধ্যেও নেই। গতকাল ক্যালকাটা হাইকোর্টে একটা মামলা উঠেছিল যেখানে ট্রাইব্যুনালের কাজের এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কি হবে তা নির্দিষ্ট করে দেওয়ার জন্য একটা আবেদন করা হয়েছিল। মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলাটি খারিজ করেছে। সুতরাং ট্রাইব্যুনালের ভূমিকা আমি কিভাবে দেখছি সেটা বলার জন্য যে ট্রাইব্যুনালের কাজকর্ম সম্বন্ধে একটা মিনিমাম একটা ধারণা থাকা দরকার সেটা নেই। এখন 136 জনের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করেছে, এটা একটা হাস্যকর সংখ্যা, বুঝতেই পারছেন। এই 34 লক্ষ লোকের যদি ধরে নিই তার অর্ধেক মানুষ ওই প্রথম দফার নির্বাচনে ভোটার ছিলেন, তো তার মধ্যে মানে প্রায় 17, 18 বা 20 লক্ষ মানুষের মধ্যে 136 জনের নাম ট্রাইব্যুনাল ক্লিয়ার করেছে এবং তারা ভোট দিতে আজকে পারছেন, হয়তো পারছেন। তো এই সংখ্যাটার যে মানে অসামঞ্জস্য, সেটা থেকেই ট্রাইব্যুনালের কাজ কতটা ফলপ্রসূ হচ্ছে এবং কতটা এফেক্টিভ হচ্ছে তার একটা ধারণা পাওয়া যায়। নির্বাচন কমিশনের ভূমিকাকে আমি লজ্জাজনক এবং অগণতান্ত্রিক এবং সংবিধান বিরোধী হিসেবে দেখছি। আহ দেখুন, ব্যাপারটা এখন এখানে এসে দাঁড়িয়েছে যে জাস্ট সময় পাওয়া গেল না বলে প্রায় 20 লক্ষ মানুষ, ধরে নিচ্ছি আমি 20-25 লক্ষ মানুষ এবার ভোট দিতে পারবেন না। যদি সময় পাওয়া যেত, যদি ট্রাইব্যুনালের কাজ শেষ করতে পারতো ট্রাইব্যুনাল, তাহলে এরা ভোটার তালিকায় এদের অন্তর্ভুক্তি হতো। এই যে সময় পাওয়া গেল না, এর দায়টা কার? খুব সহজ প্রশ্ন, আমি কোনো রাজনৈতিক পর্যায়ে যাচ্ছি না। এই যে ট্রাইব্যুনালের কাছে যে আবেদন জমা পড়েছে তা শেষ করা গেল না, এর দায়টা কার? যিনি আবেদন করেছেন তার কি? তার নয়। পশ্চিমবঙ্গের ভোটাররা তো বলেননি যে 3 মাসের মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তারা এই প্রক্রিয়াটা শেষ করতে পারলেন না। তার ফল ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে, যারা বিপুল সংখ্যক মানুষকে যারা ভোট দিতে পারছেন না। সুতরাং এটা এটা লজ্জাজনক এবং এটা অগণতান্ত্রিক। গণতন্ত্র বেঁচে থাকে মানুষের অংশগ্রহণের উপর নির্ভর করে। পার্টিসিপেশন ইজ আ ভেরি কি কনসেপ্ট ইন ডেমোক্রেসি। মানুষ অংশ না নিলে গণতান্ত্রিক প্রক্রিয়া বাঁচে না। এবং অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ ইনক্লুশন হচ্ছে গণতন্ত্রের স্পিরিট। এক্সক্লুশন নয়, বর্জন নয়। এক্সক্লুশন শুড বি an exception, inclusion should be the norm in democracy. তো সেটা হচ্ছে না, এবং সেগুলো হচ্ছে না নির্বাচন কমিশনের, যে হচ্ছে না তার তার সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনের। সেই কারণে আমি নির্বাচন কমিশনের ভূমিকাকে লজ্জাজনক এবং অগণতান্ত্রিক মনে করি। এর সঙ্গে শাসকের ভূমিকা, অর্থাৎ কেন্দ্রে যে শাসক আছে তাদের যে ভূমিকা, সেই সেই এবং যারা পশ্চিমবঙ্গে বিজেপি যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে খুব মরিয়া হয়ে উঠেছে, তাদের যে ভূমিকা, এই দুটো ওতপ্রোতভাবে জড়িত। আহ যখন মানুষের সঙ্গে মানে সাধারণ মানুষের সঙ্গে শাসকের সংযোগ, কানেক্ট একদম থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়, এবং যখন ক্ষমতার জন্য তারা মরিয়া হয়ে যায়, তখন তারা মানুষকে সন্দেহের চোখে দেখতে থাকে। এটা আমরা পৃথিবীর ইতিহাসে বহুবার দেখেছি। যাদেরকে একসময় আমি আমার সমর্থক ভাবতাম, যাদেরকে একসময় আমি জনসাধারণ, যাদের যাদের জনাদেশের জন্য আমি অপেক্ষা করতাম, যখন আমি সম্পূর্ণভাবে ক্ষমতার জন্য মরিয়া হয়ে যাই এবং যখন আমার ম্যাস কানেক্ট আর একদমই থাকে না, তখন আমি তাদেরকে সন্দেহের চোখে দেখতে আরম্ভ করি, এবং তখন তারা আমাকে ভোট দেবেন তো, না দিলে কি হবে, এই প্রশ্নগুলো আসতে থাকে। সেইগুলো আসছে, সেই কারণেই এই সম্পূর্ণ প্রক্রিয়াটি চালানো হচ্ছে। এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত লজ্জাজনক এবং অগণতান্ত্রিক। পশ্চিমবঙ্গে 2407 কোম্পানি সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী রাস্তায় আছে প্রথম দফার ভোটের জন্য আজকে, অর্থাৎ 2,40,000
কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। আমি কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি। 2021-এর বিধানসভা ইলেকশনে পশ্চিমবঙ্গে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান পশ্চিমবঙ্গে ডিউটি করেছে। 2016-র বিধানসভা ইলেকশনে 800 কোম্পানি, অর্থাৎ 80,000 মতো। মণিপুরে, যেখানে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা লাগু আছে, এবং যেখানে কিছুদিন আগে আমরা জাতি দাঙ্গা দেখেছি ভয়াবহ, সেইখানে সেই জাতি দাঙ্গার সময় 288 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল দিল্লি থেকে। 288 কোম্পানি মণিপুরে। ছত্তিশগড়ে 2021 সালে যখন মাওয়িস্ট ইনসার্জেন্সি খুব ইট ইজ অ্যাট ইটস পিক, খুব ভয়াবহ চেহারা নিয়েছিল, সেই সময় একটা নির্বাচন হয়েছিল 2021 সালে। সেখানে তখন 600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছিল দিল্লি থেকে। অর্থাৎ দিল্লি সরকারের দেশে। তো ছত্তিশগড়ে 600 কোম্পানি, মণিপুরে 288 কোম্পানি। কাশ্মীর, যেটা ভারতবর্ষের সবচেয়ে মিলিটারাইজড জোন সাধারণভাবে, সেখানে এর কোনো খুব নিখুঁত পরিসংখ্যান পাওয়া মুশকিল। মোটামুটি 90,000 থেকে 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অন অ্যান অ্যাভারেজ গড়ে সেখানে মজুদ থাকেন। তার মধ্যে সিআরপিএফ আছেন, আইটিবিপি আছে, সিআইএসএফ আছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। তো পশ্চিমবঙ্গের যে পরিসংখ্যান তা এগুলোকে অনেক গুণে ছাপিয়ে গেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাস্তায় সাজোয়া গাড়ি দেখা যাচ্ছে, মার্কসম্যান ভেহিকেল, যেগুলো কাশ্মীর থেকেই নিয়ে আসা হয়েছে, সেগুলো পশ্চিম যাদবপুরে, সোদপুরে, শহরে, আরো আরো আমাদের শহর থেকে আরো দূরে রাজ্যের বিভিন্ন প্রান্তে, উত্তর দক্ষিণে পশ্চিমে বিভিন্ন জেলায় সেগুলোকে দেখা যাচ্ছে রাস্তায়। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে এটা 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 কতটা ডিসপ্রপোর্শনেট। তবে একথাও ঠিক, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার একটা সংস্কৃতি আছে বা অপসংস্কৃতি। পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবঙ্গে যেভাবে হয়ে এসছে বহু বছর ধরে, সেটা অন্যান্য রাজ্যে কিন্তু নেই। ভোট মানেই পলিটিক্যাল ভায়োলেন্স হয়। তবে সে কথা মাথায় রেখেও যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আনা হয়েছে, তা আমার কাছে দুঃখজনক, আবার হাস্যকর, প্যাথেটিক ইংরেজিতে যাকে বলে। কেন্দ্রীয় বাহিনী আমরা আগেও দেখেছি, কিন্তু এইবারে এই যে ফতোয়াগুলো জারি হয়েছে বা নির্দেশিকাগুলি জারি হয়েছে যে বাইক চালানো যাবে না, বা অন্য বুথের ভোটার হলে তাকে বাড়িতে রাখা যাবে না যদি আমার বাড়ি কোনো আবাসনের মধ্যে হয় এবং সেই আবাসনের বুথ থাকে, এগুলো আমরা আগে কখনো দেখিনি। এগুলো বিষয়ে আমার বক্তব্য কি, দুটি লাইনে বলছি, আমার লাইন নয়, ধার করা। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, ওদের যতই আঁখি রক্ত হবে ততই আঁখি ফুটবে। যান্ত্রিক গোলযোগ কিছু ইভিএম এ, এটাকে এই মুহূর্তে আমি খুব একটা বড় বিষয় হিসেবে দেখছি না। আজকে পশ্চিমবঙ্গের 16টা জেলায় 152টা কেন্দ্রে মোটামুটি 44 থেকে 45,000 মতো বুথে ভোট হচ্ছে। তার মধ্যে কয়েকটা জায়গায় যদি যান্ত্রিক গোলযোগ হয়, যন্ত্র মানেই যন্ত্রণা, সুতরাং যান্ত্রিক গোলযোগ যদি হয়, সেটা হতেই পারে আমার মনে হয়। যতক্ষণ না পর্যন্ত কোনো নির্দিষ্ট অভিযোগ আসছে যে সেই যান্ত্রিক গোলযোগটা উদ্দেশ্য প্রণোদিত বা তাই দিয়ে ভোট প্রক্রিয়াকে কোনোভাবে বানচাল করার চেষ্টা হয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নিছক যান্ত্রিক গোলযোগ হিসেবেই দেখবো। এবং এই স্কেলে যখন ভোট হচ্ছে, তখন আমাদের বুঝতে হবে যে কিছু কিছু জায়গায় যান্ত্রিক গোলযোগ হতে পারে।